চুরি ডাকাতি এসব একটু বেশি হতো, কাট কাট করে দেবে। কিন্তু স্বর্ণের সাথে এটার কোনো সম্পর্ক থাকবে না। আমাদের সাথে ডাকাতি করা হয়েছে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যা লাগে টাকার ইতিহাস। আজকে আমরা জানবো যে স্বর্ণমুদ্রা, আমরা জানতাম যে আমরা আগে স্বর্ণমুদ্রা ইউজ করতাম অথবা রৌপ্য মুদ্রা। ওই স্বর্ণমুদ্রা থেকে কিভাবে এই টাকার কাগজের টাকা বলেন, ডলার বলেন, তারপর রিয়েল বলেন, অথবা বিভিন্ন জায়গা আরো অনেক নাম, পাউন্ড বলেন, রুপি বলেন, এই যে এইসব ধরনের নামের যে কাগজ বা টাকা, এই ধরনের কিভাবে আসে, আমরা কেন স্বর্ণমুদ্রা থেকে আসলে এই কাগজে আসলাম। আর এই যে কাগজে ডলার বলেন, টাকা বলেন, যাই বলেন, এটা ধরেন ডলার অথবা টাকা অথবা রুপি যাই বলেন, এটাই যে আসলাম, এটা আসায় আমাদের কি পরিমাণে আমাদের সাথে ডাকাতি করা হয়েছে। হয়তো বা ডাকাতি কথাটা শোনার পর অনেকে ভাবতে পারেন কি বলে আবার ডাকাতি, টাকা আবার কি ডাকাতি করলো। হ্যাঁ ভাই, ভিডিওটা পুরোটা দেখেন। পুরোটা দেখলে আপনিও বুঝতে পারবেন যে আমি আপনাদের কাছে এইটাই তুলে ধরবো যে আসলে স্বর্ণমুদ্রা থেকে টাকায় রূপান্তরিত হওয়ার পর আমাদের সাথে কি পরিমাণ ডাকাতি আর আমাদের সাথে কি পরিমাণ ঠকানো হয়েছে এটা বুঝতে পারবেন। এটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি পুরো ভিডিও জুড়ে আজকে এটা নিয়ে আলোচনা করব যে স্বর্ণমুদ্রা থেকে টাকায় আসার কারণে আমাদের কি পরিমাণ লস হয়েছে। ধরেন আরো 200 বছর আগে যখন আপনি কোনো কিছু কিনতে গেলে, তখন আমরা 200 বছর আগে আগে ফিরে গেছি। তখন আমি করিমের কাছ থেকে একটা গরু কিনবো, কারণ করিম একটা গরু বিক্রি করবো আমার কাছে 50 স্বর্ণমুদ্রা বিনিময়। তা আমি তাকে 50 স্বর্ণমুদ্রা দিলাম, সে আমাকে গরুটা দিয়ে দিল। এখন ওই সময় একটা ঝামেলা ছিল আপনারা সবাই জানেন যে ওই সময় চুরি ডাকাতি এই সময় একটু বেশি হতো, কারণ যার বাড়ি একটু বেশি সম্পদ ছিল তার বাড়ি একটু ডাকাতি হইতো, এরকম একটা প্রবলেম ছিল আরো 100-150 বছর আগে। তো তো আরো 100 বছর আগে ওই সময় একটা তৃতীয় পক্ষ হইলো যে হ্যাঁ আমাদের কাছে টাকা রাখো, অথবা আমাদের কাছে ওই সময় স্বর্ণমুদ্রা অথবা অলংকার ডকুমেন্ট এগুলো আমাদের কাছে রাখো, আমরা এগুলো খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করব। তোমার যখন লাগবে তুমি যখন নিয়ে যাবা, আবার যখন রাখতে মন চাইবে তখন তুমি আবার রাখবা। তখন পাবলিক মনে করলো হয়তো ভালো সিস্টেম, আমার কাছে থাকলে তো নষ্ট হয়ে যাবে। তো তাদেরকে বিশ্বাস করতে প্রথম ঝামেলা হয়েছিল, পরে দেখলো যে না, এখানে ভালো ভালো মানুষ রাখতেছে, তারপর সবাই আসলে রাখা শুরু করলো। তো এক পর্যায়ে ওইভাবে রাখতে রাখতে এখন ধরেন আমি আমার কিছু সম্পদ স্বর্ণমুদ্রা এগুলো রাখলাম। এখন আমি আবার করিমের কাছ থেকে একটা গরু কিনবো। এখন করিম আমার কাছে চাইতেছে 40 স্বর্ণমুদ্রা অথবা 60 স্বর্ণমুদ্রা চাইতেছে। তো আমি এখন ওই স্বর্ণমুদ্রা আবার আনলাম, আইনা আবার করিমকে দিলাম। আবার করিমেরও কিন্তু আবার ওই জায়গায় রাখার লকার আছে, একটা লকার সিস্টেম আছে, ওইখানে ও যে রাখবে। আমার কাছ থেকে নিলাম, আমি কাছে গরু নিলাম, ও আবার আবার রাখলো, অথবা কোনোটা খরচ হইলো, খরচ করলো আর বাকিটা রাখলো। এখন এই যে একটা লং প্রসেস, এই লং প্রসেসটাকে ওই যে তৃতীয় পক্ষ ওরা মনে করলো যে একটা ঝামেলার বিষয়। বা ওই সময় আবার এই যে স্বর্ণ আনা দেওয়ার সময় ওইখানে ছিল, ওই সময় ডাকাতি হইতো। পরে ওই পাবলিকেরও সমস্যা, ওই যে ওইভাবে আনলেও ডাকাতি হয়। আপনার ওই তার তৃতীয় পক্ষ বা ব্যাংক থেকে যখন স্বর্ণমুদ্রা অথবা স্বর্ণ নিয়ে আসে আরেকজনের দেয়, ওই ওই প্রসেসিং এর মাধ্যমেও আসলে ডাকাতি হইতো। কারণ ওই সময় তো ডাকাতি হইতো, আপনারা জানেন যে এক সময় প্রচুর পরিমাণে ডাকাতি হইতো পুরা ওয়ার্ল্ডেই। তো আর লং প্রসেস। তো ওই তৃতীয় পক্ষ একটা সিস্টেম, সহজ সিস্টেম আনলো, সেটা হলো একটা সাদা কাগজের মতন। ধরেন এটা টাকা না, এটা জাস্ট টাকা, কিন্তু এখন মনে করেন এটা টাকা না, একটা সাদা কাগজ। তো সাদা কাগজে ধরেন আমি করিম, আমার কিছু স্বর্ণমুদ্রা লাগবে। তো আমার এখানে লেখা থাকতো যে 50 স্বর্ণমুদ্রা, ধরেন এই ডিজিটটা, এই ডিজিটে এখানে লেখা 50 স্বর্ণমুদ্রা আমি নিলাম। ঠিক আছে, 100 লেখা না এই জায়গায়, এখানে ধরেন 100 স্বর্ণমুদ্রা আমার কাছে আছে এই কাগজের মাধ্যমে। আমি এই 100 স্বর্ণমুদ্রা মানে করলাম কি, আমি করিম সলিমের কাছ থেকে মনে করেন আমি গরু কিনছি, ওর আমি মনে করেন দিলাম। ও নিয়ে আবার ওর এরকম লকার আছে, ওই লকারে দিয়ে রাখলো। রাখার পর ও মনে করেন যে ওর ব্যাংকে বা লকারে আর মনে করেন 100 স্বর্ণমুদ্রা জমা হয়ে গেল।
মানে আমার যে স্বর্ণ মুদ্রা ওখান থেকে আর ওখানে অটোমেটিকলি ওইভাবে চলে গেল, আমার হাতের মাধ্যমে আর গেল না, মানে একটু সহজ সিস্টেম আনলো। তো এভাবে চলার পর তৃতীয় পক্ষ মানে ব্যাংকিং সিস্টেম যেটাই বলেন বা তৃতীয় পক্ষ যাই বলেন, ওরা একটা চিন্তা ভাবনা করলো যে ওরা এখন অন্য প্রক্রিয়া করবে। সেটা হলো গিয়ে আগে ডলারে মনে করেন যে একটা ডলার সিস্টেম করলো, যে ডলার ডলার এখানে লেখা থাকতো যে এখানে $1, কিন্তু এটার মূল্য হলো গিয়ে 1 স্বর্ণ মুদ্রা, অথবা 2 স্বর্ণ মুদ্রা সমান, এখানে 2 রৌপ্য স্বর্ণ মুদ্রা সমান, এখানে আরো যে মুদ্রাগুলো থাকতো ওই মুদ্রা সমান লেখা থাকতো, ক্যাটাগরি লেখা থাকতো যে এখানে $1 সমান এত এত ক্যাটাগরির এগুলা সমমান। আপনি কোথাও কিনতে গেলে ওই কাগজ নিয়ে গেলে পর বা ওই ডলার, ওই সময় ডলারই বলা হইতো ওটাকে, ওই ডলারে এরকম লেখা থাকতো। আপনারা গুগলে সার্চ করলে এরকম ডলার এখনো পাবেন, দেখতে পারবেন, হয়তো বা ছবি আছে, তো এখানে গেলে দেখতে পারবেন যে ওরকম ডলারে নিচে লেখা যে এটা এত স্বর্ণ মুদ্রা ক্যাটাগরি লেখা থাকে। তো তখনও স্বর্ণ মুদ্রার সাথে ওই ডলারের সরাসরি একটা কানেক্টেড ছিল। তো তৃতীয় পক্ষ ওরা চিন্তা ভাবনা করলো অন্য চিন্তা ভাবনা, যে ওরা এখন আর এরকম স্বর্ণ মুদ্রার সাথে ডলারের কোনো সংযোগ লাগবে না, ওরা কাট করে দেবে। ওরা যেহেতু এরকম কাগজের মাধ্যমে এরকম হয়ই, তাহলে স্বর্ণ মুদ্রা শুধু শুধু ওরা রাইখা তো লাভ হচ্ছে না, তেমন কোনো লাভ হচ্ছে না। তো স্বর্ণ মুদ্রা তো আবার নিয়ে যাইতেছে, আবার আরেকজনের কাছে হস্তান্তর হইতেছে, ওরা রাখতেছে, হয়তো কিছু প্রফিট পায়, তো এইটা দিয়ে ওদের তেমন কোনো হচ্ছে না ওদের। ওরা চিন্তা ভাবনা করলো তাহলে ডলারের সাথে স্বর্ণের একটা কাট করে দেয়। কাট করে দেওয়ার পরে এখন যে আধুনিক যে ডলার, ওই ডলারে এখন কিন্তু কোনো ধরনের ওইরকম স্বর্ণ মুদ্রার চার্জ দেওয়া নাই, রৌপ্য মুদ্রার কোনো ভ্যালু দেওয়া নাই, শুধুমাত্র ডলারই। এখন এটা আসলো কিভাবে? এটা ওই ডলারের যে প্রতিপক্ষ ওদেরকে ডাক দেওয়ার পর বললো যে দেখো এখন তো এইভাবেই যেহেতু একটা সংখ্যার মাধ্যমে যে বাইনারি সংখ্যা আছে, দেখেন প্রত্যেকটা নাম্বারে টাকায় এরকম একটা সংখ্যা থাকে, এই টাকা সার্চ দিয়ে এই সংখ্যাটা সার্চ দিলে এই টাকাটাই, এই সংখ্যার অন্য কোনো টাকার নাই, এই সংখ্যাটা এই টাকাটা ইউজ করা হয়েছে, ঠিক আছে, এই সংখ্যাটা অন্য টাকা ইউজ করতে পারবে না। তো এইরকম সিস্টেম আসলো যে আমরা কাগজই দিব, অন্যরকম আপডেটের একটা কাগজ হবে, আমরা এখানে এইরকম কিছু ডিজিট দেবো, এই ডিজিটে যোগাযোগ হবে, এই ডিজিটে সবকিছু হবে। এখন এইটা যদি তোমরা নিতে চাও তাহলে তোমরা আমাদেরকে নিতে হইলে তোমরা আমাদেরকে এত স্বর্ণ মুদ্রা দিবা, কিন্তু স্বর্ণের সাথে এটার কোনো সম্পর্ক থাকবে না, তোমরা এটা তোমাদের কাছে নিয়ে যাবা, তোমরা খরচ করবা, যখন তোমাদের অতিরিক্ত হয়ে গেছে তোমরা আমাদের কাছে দেবা, তোমাদের এই এই কাগজ বা এই ডলার আমাদের কাছে জমা থাকবে, তোমরা আবার এসে নিয়ে যেতে পারবা। এই ডলার থেকে এই কাগজে আসলো, এই মানে স্বর্ণ থেকে এই ডলারে আসলো, জাস্ট আমি টাকা দিয়ে দেখাইতেছি, এটা ডলার বানাই দেখাইতেছি, কিন্তু এই ধরেন এই ডলারে আসলো, তাহলে কি হলো? স্বর্ণ শেষ, এখন আসলো কাগজে, কিসের মাধ্যমে? সংখ্যার মাধ্যমে, ঠিক আছে, এই সংখ্যার মাধ্যমে চলে আসলো। চলে আসার পর বুঝলাম ঠিক আছে, স্বর্ণ রাখাও আমরা রাখবো না তোমাদের কাছে, ঠিক আছে, আমরা আমাদের কাছে আমরা স্বর্ণ নিয়ে গেলাম, ঠিক আছে, আমাদের যতটুকু হয় আমরা এই স্বর্ণ দিলাম, আমাদেরকে এরকম টাকা ছাপাই দাও, হয়ে গেল। করলো কি? ওরা মনে করেন যে স্বর্ণ কাছাই নিয়ে এরকম টাকা ছেড়ে দিল, কাগজ ছেড়ে দিল, এখন ডলার চলিত হয়ে গেল, স্বর্ণের সাথে ডলারের কোনো সম্পর্ক নাই, এখন আর নাই, এখন স্বর্ণ ডলার। এখন অনেকে বলতে পারেন তাইলে ভাই এখন যে বর্তমানে যে ডলার, এই ডলারের সাথে কি টাকার কোনো সম্পর্ক আছে? আসলে না, টাকার সাথে ওরকম সম্পর্ক নাই, আবার সম্পর্ক না থাকলেও আমরা সম্পর্ক বানাই ফেলাইছি। যেমন টাকার ইতিহাস যদি শোনেন, এখন আসি আমাদের বাংলাদেশের টাকায়, তো আমি বাংলাদেশের টাকা একটা ইতিহাস আছে, আপনারা জানেন বাংলাদেশের টাকা যখন স্বাধীন হওয়ার পরে যখন ছাপায় তখন এটা নিয়ে ভালো একটা দুর্নীতি হয়েছিল। এই বিষয়ে আমি এখন আলোচনা করব না, কারণ যদি আপনারা কেউ না জানেন, যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করব। আমি ওদিকে যাব না, বাংলাদেশের টাকার ইতিহাসে। কিন্তু বাংলাদেশের টাকা যখন আসে তখন বাংলাদেশের 8 টাকা সমান $1 ছিল, মানে বাংলাদেশে 8 টাকা দিয়ে একটা ডলার কেনা যেত।
তো এখন কত, এখন আন্তর্জাতিক মনে হয় 110 টাকা, 110 টাকা হইলে একটা ডলার পাওয়া যায়। তাহলে কোথায় 8 টাকা আর কোথায় 110 টাকা, 102 টাকাই বেশি। এই যে সম্পর্কটা, এটা আমরাই বানাইছি বিভিন্নভাবে। এটা কিভাবে বানাইছি আমি আপনাদেরকে হালকা ধারণা দিতেছি। সেটা হলো গিয়ে, একটা রাষ্ট্র যত পরিমাণে টাকা ছাপাবে ওই রাষ্ট্রের মুদ্রা ব্যবস্থা তত অবনতি হবে। বাংলাদেশের মুদ্রা ছাপায় বাংলাদেশ সরকারের অনুমতিতে, বাংলাদেশ সরকার যদি চায় তাহলে টাকা ছাপাইতে পারবে, নাহলে পারবে না, কারণ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকারের আন্ডারে। কিন্তু আমেরিকা, ইউএসএ যেটা আমেরিকা, যেটা ডলার হয়, ওদের ব্যাংকিং সিস্টেম আবার ভিন্ন রকম। ওরা মনে করেন যে প্রাইভেট সিস্টেম আছে, মানে মালিকানাধীন, সরকারের না, মালিকানাধীন ও ডলার ছাপাইতে পারে এরকম প্রতিষ্ঠান ওরা আছে। তো ওরা ডলার ইচ্ছা করলে ওরা ছাপায় না, ওরা করে কি, ওরা লাগে মার্কেট, স্টক মার্কেট দেখে, মার্কেট অনুযায়ী ওরা ডলার করে। ওরা প্রয়োজনের বেশি ডলার ওরা ছাপায় না, তৈরি করে না। ওরা করে কি, মার্কেটে দেখে সারা ওয়ার্ল্ডে কি পরিমাণে এখন ডলারের চাহিদা। যদি প্রচুর পরিমাণে অর্ডার থাকে, দেখা যায় যে এখন সাপোজ $100 দরকার, ওরা ওই জায়গায় $100 ছাপাবে না, ওই জায়গায় ছাপাবে $80 অথবা $50 এরকম ছাপাবে, মানে চাহিদাটা রাখাই দিবে। তো এই যে চাহিদাটা রাখার কারণে ওরা কিন্তু মুদ্রা ব্যবস্থা এরকম ভাবে প্রচুর পরিমাণে ছাপাইতেছে না, যার কারণে চাহিদা কিন্তু অন্যান্য রাষ্ট্রে থেকে গেছে। কারণ এখন বর্তমানে ডলার আন্তর্জাতিক একটা ভ্যালু, এটা সব কারেন্সিকে একত্রিত করে ওরা যে কোনো জায়গা বহন করতে পারে, ডলার যে কোনো জায়গা ওরা ইউজ করাইতে পারে, এরকম একটা মার্কেটে ওরা চলে গেছে। কারণ যে তৃতীয় পক্ষ যারা স্বর্ণের থেকে যারা ডলারটা কাটছিট করছে, এরা একই একটা অংশ, এদের সাথে একটা রিলেটেড একটা অংশ। আমি এদিকে যাব না, কারণ এদিকে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো ওই যে তৃতীয় পক্ষ ছিল, বা এখন যে বর্তমান ডলার যে বেসরকারি যে ওরা যে আমেরিকার যে ছাপায়, তো এটা সরকার নিয়ন্ত্রণ করে না, ওরা বেসরকারি ভাবে নিয়ন্ত্রণ করে, ওরা মার্কেট দেখা তারপর ওরা ডলার ছাপায়। তো ওরা ডলার চাহিদা অনুযায়ী ছাপায় এবং তার সাথে কম ছাপায়, যার কারণে ওদের টাকার মান আস্তে আস্তে, ওদের ডলারের রেট আস্তে আস্তে বাড়তেছে, কারণ আমাদের চাহিদা বাড়তেছে ডলারের প্রতি, যার কারণে আমরা পাচ্ছি না। এই কারণে আমরা ডলার বেশি টাকা দিয়ে কিনতেছি, আর আমরা কি করতেছি, আমাদের পণ্যের দাম। এবার আপনারা প্রমাণ পাবেন যে আমি আপনাদেরকে এখন যে উদাহরণটা দিব, এই উদাহরণটা আপনারা প্রমাণ পাবেন যে আমি বলছিলাম যে এই টাকাটা আসলে আমাদের সাথে, এই কাগজের টাকাটা এসে আমাদের সাথে কারা ডাকাতি করছে, আমাদের সাথে আসলে ডাকাতি করা হয়েছে। আমাদের সাথে কি ডাকাতি করা হয়েছে এইটা আমি এখন বলবো আপনাদের সাথে, আমি যেটা এখন আলোচনা করবো সেটা আপনারা বুঝতে পারবেন যে আমাদের সাথে কি ডাকাতি করা হয়েছে। ধরেন এই যে 100 টাকা, এই 100 টাকাটা আরো 10 বছর আগে আমার কাছে ছিল। 10 বছর আগে তখন আমি এই 100 টাকা দিয়ে আমি 5 কেজি চাল কিনতে পারতাম, কিন্তু এখন আমি 5 কেজি চাল তখন আমার লাগে নাই, আমি কিনি নাই, আমি রাখে দিয়েছি, আমি পরে কিনি। কিন্তু আমি 10 বছর অতিবাহিত হয়ে গেছে, আমার লাগে নাই, কেনা লাগে নাই, কিন্তু আমার এখন কেনা লাগতেছে। আমি এখন গরিব, আমার এখন 100 টাকা নিয়ে গেছি, আমি 100 টাকা দিছি, এখন আমার 100 টাকায় 2 কেজি চালও দিতেছে না। কিরে ভাই, আমি আগে 100 টাকা দিয়ে 5 কেজি চাল কিনতে পারতাম, এখন আমি দোকানে গেছি, আমার 2 কেজি চালও হচ্ছে না। আমি কি টাকা বসাই রাখছি, আমার কাছে রাখছি, আমি কি মান কমাই ফেলাচ্ছি? আমি মান কমাই নাই, মান আমরা কমাইছি। আমাদের টাকার মান আমরা কমাই না, কমাইলেও আমাদের বিশ্ব ব্যাংক, আমাদের বাংলাদেশ ব্যাংক আমাদেরকে এই ভ্যালুটা কমাই ফেলাইছে। বিভিন্ন কারণে দুর্নীতি হয় আমাদের বাংলাদেশে, আমরা জানি যে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়, বিভিন্নভাবে টাকা পাচার হয়। এই যে টাকা পাচার বা দুর্নীতির কারণেই এখন এই অবস্থা। আমি এদিকে যাব না, টাকার যে বিভিন্ন ধরনের রূপ আছে আমি এইদিকে যাব না। আমি টাকার যে কি পরিমাণ রূপ আছে আমি এইটা নিয়ে ভবিষ্যতে একটা ভিডিও বানাবো, যে পাপার কি টাকার কি কি পরিমাণে রূপ আছে। এটা হয়তো বা দেখতে পাচ্ছেন সাদা নীল, কিন্তু টাকার বিভিন্ন ধরনের রূপ। এই রূপগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, আপনারা ভিডিওগুলো দেখবেন। আমি এখন যেটা বলতে চাইছিলাম যে এই যে টাকাটা, 100 টাকাটার তাইলে মানটা যে নাই, 1 টাকাটা তো আমি কমাই নেই, কমে গেছে। কি কারণে কমছে? প্রয়োজনের বেশি টাকা ছাপাইছে, দুর্নীতি হয়েছে, টাকা পাচার হয়েছে, আমাদের পণ্যের দাম বাড়াই ফেলাইছি, টাকায় হচ্ছে না আমাদের। আমরা ডলার কিনতে পারতেছি না, ডলার আমাদের কাছে নাই, আমরা এখন ভিক্ষুক। আমাদের কাছে এখন 100 টাকা কোনো টাকাই নাই, আর এক সময় 100 টাকা অনেক কিছু ছিল। এই যে টাকাটা যে আমরা কমাই ফেলাইছি, এইটার পিছনে আমরাই দায়ী। এই যে তৃতীয় পক্ষ যে কাগজটা তৈরি করছে, এই যে ডিজিটাল, এরাই দায়ী, এরাই আমাদেরকে ধোকা দিল। দেখছেন কিভাবে ধোকা দিল। যদি আজকে ওই স্বর্ণ মুদ্রা থাকতো আমার কাছে,
আমার কাছে যদি এই যে 100 টাকা নয়, যদি 100 স্বর্ণমুদ্রা থাকতো, তাহলে আমি এই 100 টাকা দিয়ে আগে যদি 8 কেজি চাল কিনতে পারতাম, 5 কেজি চাল কিনতে পারতাম, এখন আমি 5 কেজি চাইলে বেশি কিনতে পারতাম, কারণ আমার স্বর্ণের দাম কত আপনারা দেখছেন। তাহলে স্বর্ণের কিন্তু দাম বাড়ছে। যদি এই টাকাটা যদি কাগজের নয়, এই স্বর্ণেই থাকতো, আমার আমার ব্যাংকে যদি আমার টাকাটা আমার টাকা না দিয়ে আমি যে স্বর্ণটা রাখছিলাম, স্বর্ণটা যদি থাকতো, তাহলে এখন এই স্বর্ণটার দাম কত হইতো আপনি বুঝতে পারতেছেন। তাহলে কি আমাদের সাথে ডাকাতি করা হয়েছে না? আমাদের সাথে ডাকাতি করা হয়েছে কি না এবার বুঝতে পারতেছেন আমি যে কেন বলছিলাম যে আমাদের এই কাগজটা ধরাই দিয়ে আমাদের সাথে ডাকাতি করা হয়েছে। তো যাই হোক, এটা নিয়ে অনেক কিছু আলোচনা করা যায়, আমি পরবর্তীতে আরো ভিডিও বানাবো, তখন যদি খুঁটিনাটি বিষয় কোনো কিছু থাকে আমি এইগুলো অবশ্যই আপনাদের সামনে আনবো। আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যে আসলে এই টাকাটা যে বিভিন্ন ধরনের রূপ, আর আমরা এইখান থেকে বের হইতে পারি এরকম সমাধান আমি চেষ্টা করব দেওয়ার, যে আমরা এখান থেকে কিভাবে বের হইতে পারি, এখান থেকে বের হওয়ার পদ্ধতিও আমরা আলোচনা করব। সবাই আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টাটা।